আসসালামু আলাইকুম। একনল হেলথ অফ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। যখন একজন মিডফিল্ডার অনেক দূর দৌড়ে গিয়ে একটা বলকে রিসিভ করবেন, তার মানে সেই মিডফিল্ডারটা আসলে তার সঠিক অবস্থানে নাই। কিন্তু যখনই আপনি পাস করার পর একজন মিডফিল্ডারের পায়ে বলটা দেখবেন এবং তার পরবর্তী সময় পাস দেখবেন এবং তারপরে ফিরতি পাসে আবার তার পায়ে বল দেখবেন, দ্যাট মিন্স ওই মিডফিল্ডারটার নাম হচ্ছে রদ্রি। দ্যাট মিন্স তিনি সঠিক অবস্থানে আছেন। স্পেনের এই টিমটার সেকেন্ড কোচ যদি আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে রদ্রি, এবং স্পেনের এই টিমটার নিউক্লিয়াস যদি আপনি আমাকে বলতে বলেন, সেটাও আসলে রদ্রি। এবং এই রদ্রিকে পেপ গার্দিওলা আসলে বহু আগে থেকেই চিনেছিলেন যে হি ইজ সামথিং এলস। এবং এই মুহূর্তে আপনি যদি ফুটবল খেলতে যান, আপনার সবচাইতে কঠিন ব্যাটেলটা যেই মিডফিল্ডারের সঙ্গে করতে হবে, তার নাম হচ্ছে রদ্রি। একটা সিকোয়েন্স আমি আপনাদেরকে একটু দেখাই। সেখানে রদ্রির উপর প্রেসিং করা হচ্ছে বা তাকে প্রেশার দেওয়া হচ্ছে। এই সময়টায় তার স্ক্যানিংটা লক্ষ্য করে দেখেন। তিনি স্ক্যানিং করে দেখলেন তার আশেপাশে ওই জায়গাটায় কেউ নেই, জাস্ট ওয়ান টাচে যেখানে প্লেয়ার আছে সেখানে দিলেন, দিয়েই তিনি তার পজিশনের জায়গাটা কিন্তু শিফট করে ফেললেন। এবং স্পেন সত্যি কথা বলতে বলের পজিশনটা নিজেদের কাছে রাখা পছন্দ করে, পজিশনটাকে ডমিনেট করার চেষ্টা করে। তবে স্পেনের যে আক্রমণটা, সেই আক্রমণটা অনেক বেশি শানিত পরিশীলিত হয় যখন স্পেন তাদের অফ দ্য বল খেলাটাকে অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট খেলে। সেখান থেকেই তারা পজিশনটাকে ডমিনেট করা শুরু করে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে রদ্রি। কারণ স্পেন যে সময় অফ দ্য বলে থাকে, স্পেনের যে নর্মাল ফরমেশন আছে 4-2-3-1, সেটা থেকে মোটামুটি 5-2-3 হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ রদ্রি তখন দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসেন। রদ্রি দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসাতে লাপোর্তে তখন উপরে ওঠার সুযোগ পান এবং কুকুরিয়া মোটামুটি ওই জায়গাটায় পুরোপুরি আনমার্ক থাকেন এবং তার জন্য একটা ফ্রি স্পেস ক্রিয়েট হয় মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ানোর জন্য। এবং মাইন্ড ইট, এই টুর্নামেন্টে স্পেনের হয়ে অফেন্সিভলি ডিফেন্সিভলি বেস্ট প্লেয়ারটার নাম কুকুরিয়া। ইটস বিকজ রদ্রি ডিফেন্সিভ প্লেয়ার সময় দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসেন, লাপোর্তার সামনে যাওয়ার সুযোগটা পান, কুকুরিয়া সেই জায়গাটায় ফ্রি থাকেন। এবং অলওয়েজ আপনি দেখবেন যে স্পেনের লেফট ফ্ল্যাঙ্কে অলওয়েজ মিনিমাম দুইটা পাসিং অপশন থাকে, মিনিমাম দুইটা পাসিং অপশন, এবং তারা একটা 2 ভার্সেস 1 এরকম একটা পজিশন পায়। এখন দেখেন রদ্রি নিচে নামলে পরে আসলে উপকারটা কী হয়। আমরা যদি ফ্রান্স ম্যাচের প্রেক্ষাপট বিবেচনা করি, একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, রদ্রি নিচের দিকে নামা মানে হচ্ছে অপোনেন্টের যে হোল্ডিং মিডফিল্ডার, সে হোল্ডিং মিডফিল্ডারও কিন্তু রদ্রির জন্য সামনের দিকে এগিয়ে আসছেন বা রদ্রিকে মার্ক করার জন্য এগিয়ে আসছেন। এতে যেটা হচ্ছে, স্পেনের আরেকজন হোল্ডিং মিডফিল্ডারকে ট্র্যাক করার জন্য ফ্রান্সের বা অন্য টিমের সেন্টার ব্যাক সামনের দিকে এগিয়ে আসছেন। সো দিস ইজ দ্য থিং, যেখানে কিন্তু একটা ওপেন স্পেস ক্রিয়েট হচ্ছে, যেটা কুকুরিয়া বাম পাশ থেকে অ্যাটাকটাকে জেনারেট করতে পারছেন। সো অফ দ্য বলের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে স্পেন অফ দ্য বলে যাওয়া মানেই তাদের উইথ দ্য বল পজিশনিং ডমিনেন্সটা শুরু হওয়ার জায়গাটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখনই ফ্রান্স অফ দ্য বলে যায়, তারা অ্যাগ্রেসিভ প্রেসিং শুরু করে, এক জায়গায় জটলা পাকিয়ে তারা একসঙ্গে প্রেসিং শুরু করে। কখনো কখনো ডাবল পিভট ইউজ করে প্রেসিং করা শুরু করে। আবার কখনো কখনো যেটা দেখা যায় যে রদ্রি নিচের দিকে নেমে এসে দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকে একসঙ্গে অ্যাগ্রেসিভ প্রেসিং করছেন। এবং স্পেন এই কাজটা খুব ডমিনেট ওয়েতে করে, যে অপোনেন্ট আসলে খুব বেশি সময় বল পায়ে রাখতে পারে না। আপনি এখানকার সিকোয়েন্সটা একটু লক্ষ্য করে দেখেন ফ্রান্স ম্যাচে, যেখানে আসলে প্রথমে পেনাল্টিটা এর পরবর্তী সময় পেয়েছিল স্পেন। যেহেতু রদ্রি নিচের দিকে নেমে এসেছেন, মাইকেল ওলিসে কিন্তু তাকে প্রেসিং করার জন্য তিনিও কিন্তু অপোনেন্টের অর্ধে চলে গেছেন। এবং তিনি যখন অপোনেন্টের অর্ধে চলে গেছেন, উপামেকানো তাকেও কিন্তু তার জায়গা ছেড়ে বেরিয়ে ওই পাশে চলে আসতে হয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য রিজন, পরবর্তী সময় কিন্তু বলটা যখন বাদিক দিয়ে অ্যাটাকটা হয়েছে, একটা ফাঁকা স্পেস কিন্তু স্পেন পেয়েছে। এবারে স্পেন আসলে বল পায়ে কিভাবে পজিশনটা ডমিনেট করে, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে। দেখেন, যখন উইথ দ্য বলে স্পেন থাকছে, ওই সময়টাতে রদ্রি যখন নিচের দিকে দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে যাচ্ছেন, সেখানে কিন্তু একটা অপোনেন্টের সঙ্গে 3 ভার্সেস 2 কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং এই 3 ভার্সেস 2 কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হওয়া মানে আপনি বলটাকে উইন করছেন, বিশেষ করে আপনার দলে যখন কুবার্সি নামক একজন ডিফেন্ডার আছেন, সেন্টার ব্যাক আছেন। সো আপনি আউট অফ 100 কেসেস আপনি 95 কেসেস আপনি বলটাকে আসলে উইন করছেনই। এবং এই উইন করার পর ধরেন রদ্রির কাছে বল, রদ্রি সেটাকে লাপোর্তাকে দিলেন, লাপোর্তা ওই জায়গাটায় বলটা নিয়ে সামনে এগিয়ে গেলে
বাম পাশে কুকুরিয়া কিন্তু ফ্রি। সো কুকুরিয়ার কাছে ওই জায়গাটা পাসিং অপশনটা ইজি ক্রিয়েট হয়ে যায়। কুকুরিয়া যদি বলটাকে বেশিক্ষণ টানতে নাও পারেন, ইন দ্য মিন টাইম রদ্রি কিন্তু আবার মাঝখানের দিকে চলে এসেছেন, সেই জায়গাটায় লাপোর্তে রদ্রি দুইটা পাসিং অপশন সেখানে একদম প্রিপেয়ার্ড। সো রদ্রি সেই জায়গা থেকে ভার্টিক্যাল পাসিং এবং সেই সঙ্গে তার রান সব কিছু মিলিয়ে পেনাল্টি এরিয়ার ভেতর পর্যন্ত কিন্তু সেখানে বল ডেলিভার করতে পারছেন। সো স্পেনের খেলার নেচারটা যেরকমই হোক না কেন, রদ্রি এই টিমটার নিউক্লিয়াস এবং তারা যেভাবে আসলে অ্যাটাক জেনারেট করে থাকেন, উইদাউট দ্য বল যখন তারা থাকেন তখন যেভাবে তারা খেলাটাকে গোছান, এরপর পজিশন ডমিনেশনের যে সময়টাতে, ওই সময়টাতে আলটিমেটলি আন্ডার দ্য লিডারশিপ অফ রদ্রি, আমি বলবো যে তাকে এই টিমের আসলে সেকেন্ড কোচটা তিনি, এইভাবেই তিনি কিন্তু অ্যাটাকটাকে জেনারেট করে থাকেন। এখন আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে ব্যাপারটা কিন্তু অনেকটা বার্সা ভার্সেস বার্সা। সেই ম্যাচে আর্জেন্টিনা আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে নামবে সেটা একটা অবশ্যই দেখার বিষয় হবে। তবে এই ম্যাচটাতে আর্জেন্টিনার সবচাইতে বড় প্রতিপক্ষ যদি আপনি আমাকে বলতে বলেন, দুইজন, একজন হচ্ছেন কুকুরিয়া, আরেকজন তো ডেফিনেটলি রদ্রি, যিনি এই জায়গাটাতে খেলাটাকে সাজান। আর কুবার্সি আর্জেন্টিনার সঙ্গে কেমন ডিফেন্ড করেন সেটাও একটা অবশ্যই দেখার বিষয় থাকবে। এই ব্যাপার নিয়ে ডেফিনেটলি ফাইনাল আরও সামনে আছে। উইল অ্যানালাইজ অল দিস থিংস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।